আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস টেকুক ওয়ার্ল্ড। প্রত্যেককে জানাচ্ছি আমার পক্ষ থেকে অগ্রিম ঈদ মোবারক। আমি দোয়া করব তোমরা প্রত্যেকে যেন যার তার পরিবারের সাথে খুব ভালোভাবে সুস্থভাবে ঈদ উদযাপন করতে পারো, আর তোমরাও আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবে। তেদের বাড়ি থেকে জঙ্কুক বেরিয়ে যাওয়ার সময় পাড়ার দুইটা মহিলা ঢুকেছিল তেদের বাড়িতে। জঙ্কুক সহ বুগাম আর তার সাথের ছেলেটাকে ঘুরে ঘুরে দেখলো তারা। তের ভয় হলো, বাঁকা চোখে বাঁকা চিন্তা ভাবনা মহিলাদের, না জানি কোথায় গিয়ে গড়ায় এই দৃষ্টি। বাড়ি থেকে বের হয়ে জঙ্কুক সানগ্লাস চোখে দিল। বাইরে প্রচুর রোদ। বুগাম বলল, ভাই আমাদের ক্লাবের চাঁদার জন্য তো কখনো এই দিকটাতে আসা হয় না। তাতে কি, গতকাল পিকনিক, আজ তো এর জন্যই টাকা নিলেন। জঙ্কুক বিরক্ত হয়ে বলল, তোর কি মনে হচ্ছে আমাদের পিকনিক এসব টাকা দিয়ে হবে? গু খাওয়া ছেড়ে দিয়েছিস না বেশি খাচ্ছিস এই ব্যাপারে আর প্রশ্ন করবি না। বুগাম মুখ গোমরা করে বলল, কি করবো এই টাকার? জঙ্কুক হাসে, কত দিয়েছে? 200। যা, আরো কিছু মিলিয়ে এক প্যাকেট বেনসন কিনে নিয়ে আয়, আর যদি পারিস এক বোতল বাংলা মতো নিয়ে আসিস। পিকনিকে যতক্ষণ রান্না শেষ না হবে চলবে। ক্লাবের পেছনে বিশাল মাঠ, সেখানে ব্যাডমিন্টন খেলার জন্য জালি টাঙানো হয়েছে, লাইট লাগানো হয়েছে, কোর্ট আঁকা হয়েছে, কেউ কেউ র্যাকেট নিয়ে র্যাকেট খেলছে। ক্লাবের দোতলা মরিচা পড়া বিল্ডিং, দোতলার ওপরে পেছন দিকে মাঠের ওপাশে খোলা বারান্দা, ছাদও বলা যায়। 7-8 জন ছেলেরা দাঁড়িয়ে বসে আছে সেখানে। অর্ধেক কানিসের ওপরে ঝুঁকে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে জঙ্কুক। অন্য দিন তো এই সময় সে ব্যাডমিন্টন খেলার জন্য মাঠে নেমে পড়ে, জম্পেশ পিটিয়ে যায়, ঘেমে নিয়ে একাকার হয়ে যায় শরীর। আজ রান্নার কাছেও গেল না, বরং উদাসীন চোখে ওপরে উঠে এসেছে গিটার কাঁধে নিয়ে। তারপর থেকে একটা করে সিগারেট জ্বালাচ্ছে আর ধোঁয়া উড়াচ্ছে। ইউনু ঢুকতেই সকলে একজোট হয়ে সালাম টুকলো। ইউনু জঙ্কুকের পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি ভাবছিস? ভাবছি না। কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যাই তো। কি? জঙ্কুক তাকায় ইউনুর দিকে। আমার জীবনের সবচেয়ে বড় সমস্যা হলো আমার জীবনে শালা কোনো সমস্যাই নাই। এই সমস্যাটাই তো একটা সমস্যা না ভাই? ইউনু গম্ভীর মুখে বলল, সিগারেটটা দে। জঙ্কুক দিল না। ইউনু কেড়ে নিয়ে সিগারেটটা জঙ্কুকের ঠোঁট থেকে নিজের ঠোঁটে রাখলো। বলল, ভাবুক হয়ে আছিস কেন? আজকে দেখলাম। বিশেষ কিছু না, নতুন কিছু। ইউনু তাকায়। জঙ্কুক উত্তেজিত হয়ে বলে, চেহারা দেখেছি আজ ওর ভাই। তাতে কি? শালি মেলা সুন্দরী আছে, মানে বহুদিন তো দেখছি, কিন্তু এত ভালো লাগে নাই কাউরে দেখা। একদম কারেক্ট টাইপের সুন্দরী যাকে বলে। কি চোখ, নাক, ঠোঁট মাইরি তাক লাইকা গেছিল সিরিয়াসলি। ইউনু হেসে ফেললো। মাথার সার্কিট ফিউজ হয়ে গেছে তোর। আগেও বহুত মাইয়া দেখছি ভাই, মাগার আমারে বিশেষভাবে কেউই আকর্ষণ করতে পারে নাই। আজকে কিছুক্ষণ খালি ভ্যাবলার মতো চাইয়া দেখছি। চা এমনিতেই যে ভাবশালীর, আবার যদি আমি উষ্টা খাই তাইলে তো অবশেষে বিশাল সমস্যায় পড়েছিস, অর্থাৎ তোর সমস্যা শেষ। জঙ্কুক ইউনুর চোখের দিকে তাকিয়ে হু হু করে হেসে উঠে, সাথে ইউনু হাসে। ইচ্ছা তো করে কানের নিচে চায়ের খানা বাজাইতে শালির। কথা শেষ করেই ঠক গেল জঙ্কুক, যেন তার কথা এখনো ফুরোয়নি। জঙ্কুক থামলো। ইউনু হাসলো। এরপর হাসপাস করে উঠল জঙ্কুক। এরপর থেকে তো শান্তি লাগছে না ভাই, বুকটা বড়ই চলছে। আকাশের দিকে তাকিয়ে আছি, কিন্তু মাঝে মধ্যে ওর ফর্সা মুখটা ফেসে উঠছে, যেমন আগে সিনেমায় দেখতাম চিঠির পাতায় চিঠির প্রেরণকারীর মুখ, অমন। দেখতে খুব ভালো না, মেলা ফর্সা। জঙ্কুক নিজের হাতের পিঠ দেখিয়ে বলল, মানে আমার গায়ের রঙের সাথে মিলবে না। আমার হিংসা হচ্ছে ভাই। আমি সাথে দাঁড়ালে আমাকে কালো দেখাবে। কালো জামার ভেতর থেকে হাতটা কি ফর্সা দেখা যাচ্ছিল। ইউনু হেসে ফেললো। জঙ্কুকের তার সব ফিউজ হয়ে গেছে, যে কিনা জীবনও নিজের ভাব নষ্ট করে অন্য কারো তারিফ করে না, জীবনে একটা প্রেম করেনি। গার্লফ্রেন্ডের নাকি কথা মানতে হয়, তারিফ করতে হয়, রাগ ভাঙাতে হয়। জঙ্কুক নিজের কপালে হাত রেখে চোখ বন্ধ করে হেসে ফেললো। ধপ করে চেয়ারে বসে হাসি মুখে ঘাড়ে হাতটা ঘষলো। আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে আড়মোড়া ভাঙলো। তারপর হঠাৎ করে বলে উঠলো, দেখেই লাগবে আমার ভাই। ইউনু সিগারেট ফেলে বলল, লাগবে?
গ্রোসারির পণ্য নাকি? ভাই, জ্বালানোর জন্য হলেও লাগবে। আমার তো শালা এটুকুই সহ্য হচ্ছে না। আমি ছাড়া কেউ ওকে দেখবে। আজকে নাকি কোন শালার ছেলে দেখতে আসছিল ওকে। ওই শালার পুতিরে তো পেদাইতে ইচ্ছা করতেছে। ওই শালা বুগামরা দেখছে। ওই শালা বুগাম, তোরা তাকাইছিলি কেন? চোখ সংযত রাখতে পারস নাই শালা? পুরুষের মূল গুণ কি? চোখের পর্দা করা। কিলবিল করে না? একদমই পেদাইয়া ছুটা আলামো। বুগাম থ মেরে তাকিয়ে থাকলো জঙ্কুকের দিকে। ইতস্ততা বোধ করেও জিজ্ঞাসা করলো, ভাই আপনি কি মাইয়াটার প্রেমে পড়ছেন? জঙ্কুক গলা খাকিয়ে হাসলো। অত্যাধিক প্রেম রে। এই প্রেমের খাতিরে ওই চিংড়ি রে কোরবান করতেও রাজি আছি কয়েকবার। তারপর চেয়ার থেকে উঠে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, ওসব আমার সিলেবাসে নাই রে। প্রেম হচ্ছে একটা কমিটমেন্ট, মানে আঠার মতো আটকে থাকা। জয় আমির জঙ্কুক কোথাও কখনো কমিটেড হতে পারে না। এই সব ভোদাইয়ের কাজ কাম, মেয়েবাজি আলাদা বিষয়, কিন্তু এই সব কাবলিক প্রেম প্রীতি আমার সিস্টেমে নাই। ছোট লোকি কারবার। জঙ্কুকের পেছন পেছন ইউনো নেমে আসলো। বেশ ঠান্ডা পড়েছে। একটা স্লিভলেস শার্ট পরেছে জঙ্কুক, কালো জ্যাকেটটা কাঁধে ঝোলানো। বেশ কিছুক্ষণ র্যাকেট পিটালো। গাটা ঘেমে প্যাচ প্যাচ হয়ে উঠেছে। ধূপধাপ গান বাজছে। জঙ্কুক একাধারে র্যাকেট পিটিয়ে গেল। একটা বারের জন্য কক মাটিতে পড়তে দিল না। শরীরের সমস্ত শক্তি দিয়ে এক একটা বাড়ি দিয়ে যাচ্ছে। তারপর ক্লান্ত হয়ে ভেজা ঘাসের উপর শুয়ে পড়ল। এই পথ আগেরই মতন ঠিক তেমনই আছে। এই রাত সেই রাতের কত কথা বলে। চলে যাওয়ার বিষাদ সুর এখনো হৃদয় বাজে। তারপরেও কেন যেন এখানে ফিরে আসে। সব কিছু ভুলে গিয়ে আবার হারাতে চাই। তারপরের টুকু আর গাইল না। এবার নতুন সুর তুললো গিটারে। ছাকানাকা গান শুরু করলো। ছেলেরাও বিড়বিড় করে গাচ্ছে তার সাথে। জঙ্কুকের প্রাণোচ্ছল চঞ্চলতায় ক্লাবের ছেলেদের প্রাণ শক্তি যোগায়। ওরা এক প্রকার আসক্ত জঙ্কুকের উপর। জঙ্কুকের গানের গলা অদ্ভুত সুন্দর। কেমন এক গা ছমছমে, মাথা কেঁপে উঠে গলাটায়। যখন সে গলা ছেড়ে ব্যান্ড পার্টির মতো মাথা নাড়িয়ে নাড়িয়ে পাগলের মতো গান গায়। জঙ্কুক আবার গাইল, তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়? দুঃখের দহনে করুণ রোধনে তিলে তিলে তার ক্ষয়, তিলে তিলে তার ক্ষয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায়। শুকনো পাতার মরমরে বাজে কত সুর বেদনায়। খাজার নামে পাগল হইয়া ঘুরি আমি আজ মেরে গিয়া রে। এত করে ডাকলাম তারে, তবু দেখা পাইলাম না। পাগল ছাড়া দুনিয়া চলে না। ভোটের হিড়িক পড়ে গেছে চারদিকে। শোরগোল লেগেছে এলাকা জুড়ে। পোস্টার লাগাতে ব্যস্ত চারদিক। পিবিআই কার্যালয়ের নতুন ব্যস্ততা। আখির মর্গের টেস্ট রিপোর্ট এসেছে। মুস্তাকিন যা ধারণা করেছিল সেটা কাটায় কাটায় মিলে গেছে। তার সন্দেহ মাফিক কারো বিরুদ্ধে কোনো প্রমাণ মিলল না রিপোর্টে। মুস্তাকিনের এখন ইচ্ছা করছে রিপোর্ট তৈরি করা ডাক্তারের মুখে পিস্তল ঢুকিয়ে দিয়ে ইচ্ছা মতো চিৎকার করতে, যে কারা আঙুল ঘুরিয়েছে রিপোর্টটা অবাস্তব এবং স্ক্রিপ্টেড তৈরিতে। বেশ কিছুক্ষণ রিপোর্টটা দেখার পর সেটা ছুঁড়ে মারল টেবিলে। এমন কিছুই নেই রিপোর্টে যেটা দ্বারা অপরাধী শনাক্ত করা যাবে। পুরো নিরক্ষর একটা রিপোর্ট, যেখানে প্রকাশ করা হয়েছে আখিকে কিভাবে মারা হয়েছে আর দেহে কি কি ক্ষত সাধিত হয়েছে। লাশ আখিদের বাড়িতে পাঠানো হয়েছে। এখন ওদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করা ছাড়া এই কেস টানার মতো কোনো ওয়ে রইল না। বোরকায় আবৃত একটা মেয়ে এগিয়ে আসছে কার্যালয়ের ভেতর। মুস্তাকিন দাঁড়ালো, ভুরু কুচকে চেয়ে রইল। মেয়েটিকে কেমন চোখে চেনা পরিচিত লাগছে। হঠাৎ করে মনে পড়ল ভার্সিটির চত্বরে ধাক্কা খেয়েছিল এই মেয়েটার সাথেই। আখির লাশ বাড়িতে পাঠানোর পর তে গিয়েছিল সেখানে, আর সেই বাড়ি থেকেই সোজা পিবিআই কার্যালয়ে এসেছে। তে মুস্তাকিনকে সরাসরি ভাবে জিজ্ঞাসা করেছে রিপোর্টে কি এসেছে, কাকে সন্দেহ করছে। সরাসরি একটা মেয়ে এভাবে অফিসে এসে এই সমস্ত কথা জিজ্ঞাসা করাতে একটু অপ্রস্তুত হয়ে গেছে মুস্তাকিন। সাধারণ ঘরের একটা মেয়ে হয়ে এমন ক্রিটিক্যাল একটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা করতে অফিস পর্যন্ত চলে আসবে মুস্তাকিন আশা করেনি। কিন্তু তের মতো একজন ইউনিভার্সিটি স্টুডেন্টের এত কিউরিওসিটি থাকার
রাখাটা কি ঠিক? এতে তো তার বিপদ বাড়তে পারে। সে কি বোঝে না? মুস্তাকিন কিছু সময় তের সাথে কথা বলল। তে তাকে অনেক প্রশ্ন করলো। শেষমেশ অফিস থেকে বের হয়ে আসলো। তে রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে রাস্তার পাশে এসে দাঁড়ালো। ঠিক তখনই তার সামনে দিয়ে চলে গেল ইউনুর গাড়ি। তে টের পেল না। যতক্ষণ তাকে দেখা যাচ্ছিল জঙ্কুক খ্যাপা চোখে তাকিয়েছিল তের দিকে। তারপর ঘাড় ঘুরিয়ে ইউনুর দিকে তাকিয়ে বলল, তে পিবিআই ডিপার্টমেন্টের সামনে? কাহিনী বুঝতে পারছি না শালির। ইউনু গম্ভীর গলায় বলল, গরম রক্ত প্রতিবাদ ভরা, হয়তো ওই মেয়েটার বিচারের জন্য লড়তে চাচ্ছে। তুই এত নজরদারি করিস কেন ওর উপর? জঙ্কুক তাচ্ছিল্য হেসে বলল, তোমার সৎ নেতাগিরি আর নীতি তোমার পেছনের পকেটে রাখো। ওর সন্দেহ আমার আর তোমার উপর। এবার কি নীতি কথা শোনাবে নেতাজি? ইউনুর হাতের পিঠে গাঢ় জখম। জঙ্কুক যত দ্রুত সম্ভব গাড়ি চালাচ্ছে। টিস্যু দিয়ে চেপে ধরে রেখেছে হাত। চেপে রাখা টিস্যু রক্তে ভরে যাচ্ছে। ইউনু নির্বিকার ভঙ্গিতে ভুরু কুচকে তাকিয়ে বলে, আমার আর তোর উপর কেন? আমি তুই কি করেছি? জঙ্কুক স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে জবাব দিল, চলো জিজ্ঞাসা করে আসি। গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। ভেতরে ভর্তি রয়েছে তাদের দলের কিছু ছেলেরা। সেদিন মেয়রের বাড়িতে গিয়ে থ্রেট করে এসেছিল জঙ্কুক আর ইউনু, যাতে করে নতুন করে মেয়র নির্বাচনে না দাঁড়ায়। তাই তার ছেলে মাঝহার রেগে গিয়ে তার দলের ছেলেদেরকে পাঠিয়েছিল গ্যাঞ্জাম করতে। আর গ্যাঞ্জামও হয়েছে। শেষমেশ জঙ্কুক যেতে বাধ্য হয়েছে। মারামারির শেষের দিকে জঙ্কুকের হাত কেটেছে, কপাল ফেটেছে, পিঠে আস্ত একটা লাঠি ভেঙেছে। জঙ্কুকের টুংটাং ব্যান্ডেজ লাগানো। মেয়রের ছেলে মাঝহারের লোকেদেরও অবস্থা খারাপ। তারা হসপিটালে ভর্তি। তবে সব থেকে বেশি আহত হয়েছে ইউনুর সেক্রেটারি লতিফ। দলের ছেলেদেরকে ইউনু সব সময় কেবিনে অ্যাডমিট করায়। আমজনতার ভিড়ের রিস্ক থাকে এসব মামলায়। দুজন গিয়ে দাঁড়ালো বেডের পাশে। লতিফের বউ কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো। এখনো সেন্সলেস লতিফ। লতিফের কোমরের পেটের এক পাশে ছুরি দিয়ে আঘাত করা হয়েছে মারামারির কোনো এক সময়। রাস্তার পরে ছিল অনেক সময়। ইউনু অবশ্য নির্বাচনের আগে প্রস্তুত ছিল এই সমস্ত কিছু হবে। মারামারি শুরু হয়েছিল সকাল দিকে। মাঝহারের ছেলেরা ক্লাবে ইট পাটকেল ছোড়াছড়ি শুরু করে। জঙ্কুকের মাস্টার্স ফাইনাল পরীক্ষা 2-3 দিন পর। ইউনু তাকে একেবারে ঘর থেকে বের হতে নিষেধ করেছে। কিন্তু যখন ছেলেরা ফোন দিয়ে মাঝহারের ছেলেদের আক্রমণের কথা বলল, তখন জঙ্কুক এক প্রকার ছুটে যায়। তখনই এই ঘটনা ঘটে। মূলত টার্গেট ছিলই জঙ্কুক। জঙ্কুকের শরীরের আঘাত ইউনু কিছুতেই হজম করতে পারছিল না। ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিল কায়ের গেরায়। এই অঞ্চলের নাম করা সন্ত্রাসী কাই ওরফে পলাশ আকবর আর তার চাচা রাজন আকবর, দুজনের সাথে ভালো মিল। নিনসির চাচা আর চাচাতো ভাই মাঝহারের। সন্ত্রাসবাদীর পাশাপাশি দুজনকে কঠিন মহাজনও বলা চলে। কড়া সুদে টাকা ধার দেয় মানুষকে, পরে তার বদলে জিনিসপত্র, ঘর বাড়ি, এমনকি ব্যবসা কেড়ে নেওয়ার নজির আছে। জঙ্কুকের উপর আক্রমণ করার পর নিনসির ভাই মাঝহার গিয়ে লুকিয়েছিল কায়ের আড্ডায়। ভেবেছিল সেখানে গেলে বেঁচে যাবে, কিন্তু ইউনু গিয়ে তাকে সেখানে মেরেছে। শেষমেশ আহত জঙ্কুক গিয়ে সেখান থেকে তার ভাইকে নিয়ে এসেছে। একটা বারের জন্য জিজ্ঞাসা করেনি মাঝহারের কি অবস্থা। ইউনু খুবই শান্ত শীতল মেজাজের পুরুষ। যতক্ষণ না পর্যন্ত জঙ্কুককে আঘাত করা হয় তাকে খেপতে দেখে না ছেলেরা। ইউনুকে চেয়ারে বসিয়ে রেখে জঙ্কুক দ্রুত গেল নার্সকে ডাকতে। এই সময় হসপিটালে নার্সের সংখ্যা কম ছিল। ব্যস্ত নার্সকে উঠতে বলল জঙ্কুক। উঠল না দেখে হুট করে তার মেজাজটা চটে গেল। অমানুষের মতো হয়ে উঠল মুহূর্তে। দাঁত খিচে বলল, ওই তাড়াতাড়ি ওঠ। তোর পাশে যে মগাটা দাঁড়াই আছে ওটারে বল ক্যানুলা ঢুকায়া দেখ ওই লোককে। তুই আমার সাথে আয়। ভাইয়ের হাতে রক্ত পড়তাছে, শুনতাছিস না কথা? নার্স কেঁপে উঠল, দ্রুত উঠে দাঁড়ালো। জঙ্কুকের শরীর কাঁপছে রাগে। এখানে ইউনু থাকলে নির্ঘাত তাকে একটা থাপ্পড় মারত। মেয়েদের সাথে দুর্ব্যবহার তার একেবারেই পছন্দ না। নার্স এসে দাঁড়ালো ইউনুর পাশে। আসলে অনেক রক্ত পড়ে গেছে। সাদা পাঞ্জাবি লাল হয়ে গেছে। গালের পাশে কাল সেটার দাগ দেখা যাচ্ছে। সাবেক মেয়র ঝন্টু আর তার ছেলে মাঝহার যে চুপচাপ বসে থাকতো না, সেটা তো জানার কথাই ছিল। নার্স ভীতু কণ্ঠে বলল, কিছু মেডিসিন লাগবে। জঙ্কুক তাড়া দিল, হ্যাঁ বলেন সিস্টার, কি কি ওষুধ লাগবে? আমি এখন এনে দিচ্ছি, দ্রুত বলেন। নার্স অপ্রস্তুত হলো। কিছুক্ষণ আগে কি দুর্ব্যবহারটা করেছে আর এখন কত সুন্দর নার্স বলে সম্বোধন করছে। ওষুধের নামগুলো লেখার সঙ্গে সঙ্গে জঙ্কুক কাগজটা হাতে নিয়ে নিল। সে কাউকে দেবে না, সে নিজে যাবে ঔষধ আনতে। জঙ্কুকের যাওয়ার পথে তাকিয়ে আছে ইউনু। নিজে ঠিকভাবে হাঁটতে পারছে না। হাতের তালুতে, কপালে, কোমরে ব্যান্ডেজ, অথচ সে ছুটে যাচ্ছে ভাইয়ের জন্য ওষুধ আনতে। ইউনু এটাই তো সবাইকে বোঝাতে পারে না। পুরো পৃথিবী
পৃথিবীর জন্য জয়ামির জঙ্কুক জঘন্য এক নাম সেটা মানে, কিন্তু বিশেষভাবে তার জন্য এই ছেলেটা বিশেষ। এই যে নেন্সির চাচাতো ভাইকে মারার জন্য যে নেন্সি তার সাথে রাগ করে আছে, জঙ্কুককে আঘাত করেছে বলে তার চাচাতো ভাইকে কেন মারলো, এটার ব্যাখ্যা ইউনো কিভাবে দেবে? এই যে ইউনোর হৃদয়ে জঙ্কুকের জন্য একটা বিশেষ স্থান, এটাই তো নেন্সি সহ্য করতে পারে না, হিংসা হয় তার। নেন্সিকে খুব করে বুঝিয়েছে তার স্থান আর জঙ্কুকের স্থান আলাদা, তারপরও সে বুঝতে চাইল না। ইউনো আর জঙ্কুক রাতে বাড়ি ফেরার পর জঙ্কুক নিজের রুমে চলে গেল আর ইউনো গেল নিজের রুমে। গিয়ে দেখে নেন্সি বারান্দায় দাঁড়িয়ে আছে। আহত কণ্ঠে অনেকবার ডাকলো কিন্তু নেন্সি রুমে আসলো না। গভীর ঘুমের মাঝেও ইউনো বুঝতে পেরেছে জঙ্কুক তার কাছে এসেছে, তার শরীরে কাঁথাটা মেলে দিয়েছে, হাত পা মুছে দিয়েছে। শরীরে হালকা জ্বর ছিল, মাথায় জলপট্টি দিয়েছে, চুলগুলো নেড়ে দিয়েছে। এই ভালোবাসা, এগুলো কি নেন্সি দেখে না? শুধু কি এতটুকুই? 2 বছর আগে ভার্সিটির এক সংঘর্ষে বিরোধী দলের পক্ষ থেকে ইউনোর জন্য ছোটা গুলিটা জঙ্কুক স্বেচ্ছায় পিঠ পেতে নিয়েছে। সেদিন যদি জঙ্কুক ইউনোর সামনে স্বেচ্ছায় না দাঁড়াতো, কোথায় থাকতো ইউনো, কোথায় থাকতো তার ভালোবাসার স্বামী? সমস্ত কিছু ফেস করার পরেও নেন্সি বুঝতে চায় না। নেন্সির এমন নাদানিতে ইউনো তাকে বলেছিল রাজনীতিবিদদের বউ হতে হলে পারিপার্শ্বিক সমস্ত কিছু বুঝে ধৈর্য রাখতে হয়। আমি ভাবতাম তোমারটা আছে, তবে আমার ভুলটা আজকে ভেঙে গেল। মাঝার তোমার চাচাতো ভাই হলেও সে আগে আমার প্রতিপক্ষ। তার সঙ্গে ঝামেলা হলে তুমি তোমার স্বামী কিংবা ভাই কার পক্ষ নেবে সেটা তোমার বিষয়, কিন্তু আমি আমার গতিবিধি থেকে পিছুপা হতে পারবো না। রাজনীতিতে চলতে গেলে বহু সম্পর্কের জবাই করে সামনের দিকে এগিয়ে যেতে হয়। তাই করে এসেছি আর সারা জীবন তাই করে যাব। কিছুদিন পর পরীক্ষা, তার উপর শরীর অসুস্থ। ইউনো বারবার নিষেধ করেছে বাড়ি থেকে যেন না বের হওয়া হয়, তবে জঙ্কুক তো শোনার পাত্র না। খুব কষ্টে দুপুর 12টা পর্যন্ত বাড়িতে ছিল, তারপর চুপচাপ বাড়ি থেকে বের হয়ে গেল। বেশ ভালো রোদ উঠেছে আজকে, 2 দিন আগেও ভালো রোদের তাপ ছিল। ক্লাস থেকে বের হয়ে বিল্ডিং এর সামনে এসে পেছন দিক দিয়ে তের নাম ধরে ডাকলো জঙ্কুক। জঙ্কুক শার্ট প্যান্ট পরেছে আজ, তবে সাদা একটা চাদর দিয়ে শরীরটা ঢেকে রেখেছে। অদ্ভুত ব্যাপার, সাধারণত পরে লুঙ্গি, তাছাড়া কড়া রোদে বের হয়েছে, আবার চাদর গায়ে জড়িয়ে। জঙ্কুক সামনে এসে দাঁড়ালো। তোমার নাম কে রেখেছে? আপনার কাছে প্রয়োজনীয় কোনো টপিক থাকে না, তাই না? অবশ্যই যুক্তিযুক্ত বিষয় আপনার সাথে যায় না। তুমি শালি চটকোনা খাবে, থাপড়ে তোমার মুখের নকশাটা বদলে দেই, তার আগেই প্রশ্নের উত্তরটা দাও। তে বিরক্ত গলায় চোখটা বুজে বলল, আব্বু রেখেছে, এখন আমি যাই। জঙ্কুক যেন তের শেষের কথাটা শুনল না। তোমার বাপ এই ভেটকি মার্কার নাম ছাড়া মল্লুকে আর কোনো ভালো নাম পাইল না? মেহজাবিন, আরমিন, তে, কি সমস্ত ভেটকি মার্কা নাম। তে নাক ফুলিয়ে বলল, তখন গিয়ে সহ্যে দিতেন, তখন তো আর দেননি, তো এখন এই পুরাতন পুঁথি গাওয়ার মানে হয় না। কোনো প্রয়োজন আছে আমার সঙ্গে? চমৎকার ভঙ্গিতে মাথা নাড়ল জঙ্কুক। আছে তো সুইটহার্ট, তোমার সঙ্গে বহুত প্রয়োজন আছে আমার, তবে আপাতত কথা আছে তোমার সঙ্গে। জলদি বলুন, আমার কাজ আছে। ওহ রে, এত হুটপাট করলে তোমাকে দেখতে আরো গরম লাগে সুইটহার্ট। সুইটহার্ট? জঙ্কুক কাঁধ ঝাঁকালো। ইয়েস সুইটহার্ট, আমার সাপেক্ষে তুমি একখানা সুইটহার্ট। আমি তো ভালো না, মাগার তোমার কাছে সুন্দর মিষ্টি হৃদয় আছে, সুতরাং তুমি সুইটহার্ট অথবা মিষ্টি হৃদয়। তে তাচ্ছিল্য হাসলো। সেই সূত্র অনুসারে আমি তো সবারই সুইটহার্ট। জঙ্কুক হুট করে দাঁতে দাঁত পিষে বলল, জানে মেরে দেব, খালাস করে দেব একেবারে দুনিয়া থেকে। আমি বাদে যদি আর কারো সুইটহার্ট হও, আমি ডেকেছি এই নামে, সুতরাং আমিই ডাকবো শুধু। নিজস্বতা দেখানোর ভঙ্গিমা কেবলমাত্র জঙ্কুকের রসিকতা ভেবে তে চুপ করে রইল। তে চলো কোথাও বসি। মাথাটা কি নষ্ট হয়ে গেছে সিনিয়র? ঘাড় নেড়ে সম্মতি জানায় জঙ্কুক। ঠুকছো সিস্টার, তা একটু তো মাথা নষ্টই আমার, তাই বলে তুমি খোটা দিতে পারো না আমায়। তে সুন্দর করে হাসলো। নাটক শেষ হয়েছে আপনার? শো শেষ হলে আমি চাই। জঙ্কুক মারির দাঁত জিব্রা দিয়ে ঠেলে হাসে। নাটক পছন্দ হয়েছে তোমার? ভালো লাগলে আরেকটু করি। খুব বাজে ছিল। জঙ্কুক ঘাড় চুলকালো। শুনেছি প্রেমে পড়লে মানুষের মেধা হারিয়ে যায়। আমার নাটক করার গুণটা হারিয়ে গেছে তোমার প্রেমে পড়ে। উফ, কি যে প্রেম প্রেম পাচ্ছে তোমাকে দেখে, ইচ্ছা করছে দাঁত চোপড়ার স্ট্রাকচার বদলে দেই। এত প্রেম তোমার মধ্যে কেন? প্রেমের গোডাউন যেন।
জঙ্কুকের নাটক দেখে তার ঘৃণা হচ্ছে, সাথে হাসিও পাচ্ছে। একটা মানুষ কতটা খারাপ মন মানসিকতার হলে কাউকে অকারণে জ্বালাতে পারে, অপদস্থ করতে পারে। শহীদ মিনারের সিঁড়ির উপর বসলো জঙ্কুক। বসার সময় শরীর থেকে চাদরটা সরে যেতেই ক্ষত স্থান দেখল তে। জঙ্কুক বলল, তে চলো বিয়ে শাদী করে ফেলি। কত বয়স হয়ে গেল আমার, কতকাল আর একা ঘুমাবো এত বড় বিছানায়। তে অতি ধৈর্যের সাথে হাসলো। ভাবনাটা ভালো, তবে সব ভাবনা বাস্তবায়ন করতে হবে কেন? ভাবনা বাস্তবায়ন না করলেও তো চলে তে, কিন্তু শরীরের চাহিদা সেটা পূরণ না করলে কি চলবে? তে ঠোঁট উল্টে সায় জানায়, যুক্তি আছে যুক্তিতে। এই সৌভাগ্যটা কি আমার কোনো নেকির ফল যে আমি আপনার চাহিদা হয়ে উঠলাম? জঙ্কুক বেশ উৎসাহিত কণ্ঠে বলল, অবশ্যই কোনো না কোনো নেকি তো করেছো জীবনে। আমি তোমার প্রেমে মজে যাচ্ছি দিন দিন। কি জাদু করেছো শালি তুমি, মেরে ফেলবে আমায়? বুকাম নড়ে চড়ে কেসে উঠল। জঙ্কুক দ্রুত পেছনে ফিরে তাকিয়ে বলল, কি রে, অস্ত্র টস্ত্র বের করছিস নাকি আবার? আরে শালা, প্রেমিকার প্রেমে মরা আর তোর মতো বয়লারের অস্ত্রের আঘাতে মরা কি এক রে পাগল? আর তার উপর প্রেমিকার সামনে তোর হাতে জখম হলে মানিজ্জত থাকবো কিছু? আপনার দরকারি কথাটা বলেননি এখনো। আই লাভ ইউ তে, প্রেমে পড়ে যাও আমার। তে হাসে, এই জন্মে তো না, পরের জন্ম অবধি অপেক্ষা করতে বলছো? যে একদম, যেটার কোনো অস্তিত্ব নেই। তাহলে তো যা হওয়ার আর করার এই জন্মেই করতে হবে। এত খারাপ দিন আমার জীবনে কোনোদিনই আসবে না। তিন নরম কণ্ঠস্বর কেমন যেন আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে। জঙ্কুক উঠে দাঁড়ালো। তোমার জীবনে এত ভালো দিন তো আমি রাখবো না যে তুমি আমাকে ভালো না বেশে পার পাবে। চ্যালেঞ্জ করো না আমায়, আমি সিরিয়াস হয়ে গেলে খুব বাজে ভাবে ফেসে যাবে। কথাটা দারুণ প্রভাব করলো তেকে। কর্কশ কণ্ঠে বলল, দারুণ, চ্যালেঞ্জ করলাম। এতটুকু দৃঢ়তা তো আমি আমার ওপর রাখি যে এমন কোনো দুর্বলতার অস্তিত্ব নেই এই জগতে। আপনার মতো সভ্যতাহীন আদম পুরুষকে ভালোবাসতে বাধ্য করবে আমায়, যেখানে স্বয়ং মৃত্যুকে আমি চ্যালেঞ্জ করছি এর প্রেক্ষিতে। মরণ স্বীকার করলাম আপনার কথার বিপরীতে। সতর্ক করার মতো করে শান্ত গলায় জঙ্কুক বলল, তে তোমার এমন কনফিডেন্স আমাকে আবার সিরিয়াস করে না তুলে দেখো। আপনার এই কথাটাই তো আমার জিতের আগুনে কেরোসিন ঢালছে। খুব বাজে ভাবে হেরে যাবে তুমি তে, খুব ভালোভাবে পিছু হাঁটবেন আপনি। আমার মান মর্যাদা ও সম্মান ছাড়া আমার এই গোটা পৃথিবীতে দ্বিতীয় কোনো পেছুটান কিংবা দুর্বলতা আমি রাখি না। জঙ্কুক আর কথা বলল না, চমৎকার ভাবে হাসলো। পরদিন ভার্সিটিতে আসলো তে। পেছন দিক দিয়ে জঙ্কুক দেখে দেখেই গান ধরেছে, একটা বোরকা পরা মেয়ে আমায় পাগল করেছে, ও একটা বোরকা পরা চেংড়ি আমায় পাগল করেছে। জঙ্কুকের গানটা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তে। জঙ্কুক ডাকলো, তে। তে পেছনে ফিরল। জঙ্কুক হাসলো তার নির্বিকার ভঙ্গিতে। তোমায় একটা চুমু খেতে ইচ্ছা করে খুব। তে চোখ বুজে গাঢ় শ্বাস ফেললো, কথা বলল না। ওহ, রেগে যাচ্ছ কেন? মামা একটা বিয়া করায় দেয় না, তার কোনো মাইয়াই পছন্দ হয় না। কিন্তু আমার তো বয়স হয়েছে। আচ্ছা যাও, চুমু টুমু বাদ, বিয়ের পর মন ভরে চুমু খাবো, ঠিক আছে? তে ঘৃণায় মুখটা ফিরিয়ে নিল। জঙ্কুকের ভয়ে দাঁড়িয়ে থাকা পেছনের ছেলেগুলো জোরে হাসে না, মুখে হাত চেপে হাসে। জঙ্কুক ঘাড় ঘুরিয়ে বলে, হাসতাছস কেন শালারা? আমার প্রেমিকারে আমি চুমুক খাই কিংবা এখানেই উপভোগ করার উপভোগ কর শালা, হাসবি না, নো হাসাহাসি। তে চলে গেল। জঙ্কুক হাতের তালু উঠিয়ে ধরলো। আরে তে যেও না, কথাটা তো সম্পূর্ণ করে যাও, কথা তো অসম্পূর্ণ রয়ে গেল এখনো। কথাটি বলেই জঙ্কুক কাঁধ নাড়িয়ে হাসে। সন্ত্রাসী কায়ের ডেরা উপজেলার একেবারে শেষ। চারপাশে বিশাল বিশাল গাছ, তার পাশে একটা পুকুর, পুকুরের ও পাশে একটা দোতলা, উপরে শ্যাওলা পরা রুফটপ টাইপের। ইউনো বসলো। কাই এলো গায়ে শার্ট জড়াতে জড়াতে, 3/4 প্যান্ট পরেছে, কেমন যেন কোমরের নিচ অব্দি। এমন এমন সময় আসো, এ তো একটু আগেই রুমে গেলাম। এসব ছেড়ে মাঝ পথে কি আসা যায় নাকি? দরকার বলেই তো এসেছি, রং তামাশা করার জন্য। রাত আছে, কাজের জন্য দিন। রাতে তো আর আমি আসবো না, অন্তত কাজের কথা বলার জন্য। মন বা শরীর তো আর 3 রাত বোঝে না। হোটেলে গেছিলি, ওখানে পাইনি বলেই তো এখানে এলাম।
দুহাত একত্রিত করে ঝুঁকে বসলো ইউনু। বলল, মাঝারের খবর পেয়েছেন? কাজটা ঠিক করো নাই, বহুত হাঙ্গামা পোহাতে হবে এর বদলে। অলরেডি কিছু একটা হয়েছে বলেই আসছো, ঠিক বলি নাই? না, ঠিক বলেননি, তেমন কিছুই হয়নি, তবে হবে বলে আশঙ্কা করছি। আপনি আবার মাঝারের সাহায্য করছেন না তো? আরে না, আমার কাছে আসে বসে, একটা দুইটা ফুট মারে চলে যায়। অবাস্তব পেট বানানো কথা শুনতে এখানে আসি নাই কাই ভাই। বাজে কথা রাখুন, সোজা কথায় আসুন। তো তুই কি চাস আমার কাছে? তোর শত্রুগুলাকে আমি আমার শত্রু বানায়া বসে থাকি? এখানে বসে ব্যবসা করতে গেলে পুরো অঞ্চলের রাজনীতিবিদদের দরকার আমার কারবারের কাছে আমি কোনো আপোষ করি না, জানিস না? নাস্তা আসলো। কাই ইউনুকে খেতে ইশারা করলো। ইউনু উপেক্ষা করে বলল, আজ যদি মাঝারের লোক হাঙ্গামা করে আপনার কারবারেও ভাটা পড়বে। এখানে বসে কল কাঠি নাড়াতে দেব না আমি আর, বোধ হয়। ইস, কোন কথা কোন দিকে নিয়ে যাচ্ছ? আমি শুধু চাই কারো সাথে যেন সম্পর্কটা নষ্ট না হয়, আর এটাও চাই তুমি আর মাঝার এক হয়ে যাও, যেহেতু আমার তোমাদেরকে প্রয়োজন আর তোমাদের আমার। অথচ দুইজন দুই দিকে থাকলে মাঝখান দিয়ে আমি পিষে মরছি। মেয়র হচ্ছে আমি, মাঝারের গোষ্ঠী শুদ্ধার রাজনীতি থেকে উপড়ে ফেলবো। তাহলে ওদের সাথে আপনার সম্পর্ক রাখার দরকার আছে বলে মনে হয় না। কাই সিগারেট ধরিয়ে ঠোঁটে চেপে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। সোফার উপরে শরীরটা ছেড়ে দিয়ে আরাম করে বসলো। ইউনু বলল, আজ সম্মেলন যদি একটা আওয়াজ আসে ওদের, আপনার ঠান্ডার শিকড় এক টান দিয়ে উপড়ে ফেলবো আমি। মাঝার হসপিটালে চিকিৎসা করছে, ওর ছেলেরা আতঙ্কগ্রস্ত, অথচ আমি জানি আপনার ছেলেরা মাঝারের হয়ে ক্লাবে প্রতিদিন গন্ডগোল করে যাচ্ছে। আপনি ওদের নিষেধ করবেন। কাই চুপচাপ তাকিয়ে রইল ইউনুর দিকে। একটু গম্ভীর হলো। আমি ওদের যেতে বলেছি। আমিও আমার ছেলেদেরকে যেতে বলি না, ওরা নিজেরাই দড়ি ছিঁড়তে খুব ওস্তাদ। আর জঙ্কুককে তো চেনেন। এত হাইপার হলে এই লাইনে টিকবি কেমনে? তুই শান্তশিষ্ট ভাবে কাজ করেছিস বলেই তো এত তাড়াতাড়ি এত দূর এগিয়ে এসেছিস। এখন আমি যা বলি মন দিয়ে শোন। সংক্ষেপে শেষ করুন, সময় নাই হাতে। জঙ্কুক কোথায় এখন? বাড়িতে। কথাটি মুখে বললেও মনের ভেতরে খট করে উঠল ইউনুর, যে ডান পিঠের ছেলে আসলেই বাড়িতে আছে। তো রাগে শরীরের লোম দাঁড়িয়ে গেল ইউনুর। সবকিছু কেমন অসহ্য লাগছে। জঙ্কুক তোর সাধের গোয়ালের পাগল সার। ওকে তুই ভালো করে শক্ত দিয়ে দড়ি দিয়ে বাঁধিস না কোনোদিন, এর জন্যই তো ভুগবি খুব। যতই গুছিয়ে রাখতে চাস আব্বা গোয়ালটারে, পাগল সারটা যতদিন খোলা আছে তোর দুর্ভোগের শেষ হবেই না। নির্বাচনের আগে কামটা করছস কি? দুই পক্ষ মারামারি করে এখন যদি কেস ফাইল করে তোর নির্বাচন টিকবে? একটু সাবধানে থাক বাপ। ঝড় আসার আগে নীরবতা বলতে একটা কথা আছে। ইউনু অস্থির হয়ে বের হয়ে আসলো কায়ের আড্ডা থেকে। সে ঠান্ডা মাথায় এক প্রকার হুমকি দিয়ে বুঝিয়ে দিয়েছে জঙ্কুককে সাবধানে রাখতে। ইউনু ছুটে গেল বাড়ির দিকে। বাড়িতে কোথাও জঙ্কুককে পেল না। বাড়ির সবার সাথে এক প্রকার রাগারাগি করেছে ইউনু, বিশেষ করে রোজের সাথে। রোজকে বলে গিয়েছিল জঙ্কুককে দেখে রাখতে। জঙ্কুক ফোন ধরছে না। গাড়ি নিয়ে দ্রুত বের হয়ে পড়লো জঙ্কুককে খোঁজার জন্য। পুরোটা সন্ধ্যা খোঁজার পর জঙ্কুককে পেল রাত 10টার সময়। নদীর পাড়ে বাচ্চাদের সাথে পিকনিক করছে আর গান গাইছে। এই যে সারা বিকাল অস্থির হয়ে জঙ্কুককে খুঁজে গেল, ভেবেছে সামনে পেলে দুটা থাপ্পড় দিবে, কিন্তু জঙ্কুককে দেখার পর রাগটা যেন কোথায় উধাও হয়ে গেল। জঙ্কুক সুস্থ আছে এটা ভেবেই তো তার প্রাণটা প্রশান্তিতে ভরে যাচ্ছে। রাত 10টার গাড়ি জঙ্কুকের। শহরে যাবে 2 দিনের জন্য ফাইনাল এক্সাম দিতে। রাজধানীতে যাওয়ার সময় জঙ্কুক কখনোই কার ব্যবহার করে না, এতে তার ইন্টারেস্ট কি সে নিজেও ভালো জানে না। রাত 10টার সময় 2 ভাই হোটেলে ঢুকে আরাম করে খেলো। তারপর দুজন 2টা সিগারেট ধরালো। জঙ্কুক সিগারেট টান দিতে দিতে ইউনুকে বলল, আমি 3 দিনের মাথায় ফেরার চেষ্টা করব, তুমি ছেলেদেরকে অ্যালার্ট থাকতে বলবে। আর এত চিন্তা করো না তো হুদাই, তোমার প্রতিদ্বন্দ্বী তো হসপিটালে। ওই মাঝার তো সুস্থ হতে হতে ইলেকশন শেষ হয়ে যাবে, খুব খারাপ কিছু হবে না। ইউনু কথা বলে না, সিগারেট টানে। বের হওয়ার সময় জঙ্কুক হাফ স্লিভ টি শার্ট পরেছে, একটা জ্যাকেট কিংবা গরম কিছু নেয়নি সাথে। ওভাবেই দৌড়ে ছাদে উঠলো। কবুতরের ঘরে পানি দেওয়া দরকার। সে চলে গেলে এত যত্ন করে তার কবুতরকে কে খাওয়াবে? একা একা 2-4টা কথা বলল কবুতরের সাথে। নেমে এসে রোজকে শাসালো কবুতরগুলোকে যেন ভালোভাবে, নয়তো বাড়ি ফিরে সবগুলাকে লাথি মেরে বাড়ি থেকে বের করে দেবে। জঙ্কুক বাড়ি থেকে বের হওয়ার আগে ভাবলো নিঞ্জির সাথে একটু কথা বলা দরকার। নিচে রুমে উকি দিয়ে দেখে সে ইস্ত্রি করছে। জঙ্কুক লম্বা একটা সালাম দিল, যেন মনে হলো অনেক দূর থেকে মেহমান এসেছে। নিঞ্জি তাকালো, কথা বলল না। রেগে আছেন কারো উপর? আমার উপর? রেগে কেন থাকবো? মহিলা মানুষের রেগে থাকার বিশেষ কোনো কারণ দরকার পড়ে না। নিঞ্জি ঠেস দিয়ে বলল,
হ্যাঁ, আপনি যখন বলছেন তাই। আফটার অল মেয়েদের ব্যাপারে আপনি খুব ভালো করে জানেন। জঙ্কুক গায়ে মাখলো না, প্যাচ প্যাচ করে হাসলো। আছে বলেই তো বলছি, সে যাই হোক পরীক্ষা দিতে যাচ্ছি, আপনার আল্লাহর নামে একটু দোয়া কালমা পড়ে ফু দিয়ে দেন। আমার তো আবার মাটা নেই, দোয়া টোয়া চাইবো কার কাছে? আপনার আবার দোয়া লাগে নাকি? আপনার দোয়াতে কিংবা আল্লাহতে বিশ্বাস আছে? জঙ্কুক কথা বলে না, নিচে আবার বলে, মা নেই, মামি তো আছে, তার কাছ থেকে দোয়া চান গিয়ে। জঙ্কুক বসলো বিছানার উপরে। ভাবি ভাই এমনিতে অনেক টেনশনে আছে, বুঝতেই তো পারেন কত কাজের চাপ, ইলেকশনের ঝামেলা, তো বোঝার কথা আপনার। তার উপরে চারদিকে বহুত ফেসাদ লেগে আছে। এই সময় ভাইকে আপনার খুব দরকার, অথচ সপ্তাহখানিক ধরে আপনি কথা বলেন না, কোনো কিছুতেই আপনার উপস্থিতি দেখতে পাচ্ছি না আমি। ভাইয়ের মুখের দিকে তাকালে বোঝা যায় তার উপর দিয়ে কি চলে যাচ্ছে। এখন খুব করেই আপনাকে দরকার, আপনি তার বউ, তার পেরেশানি দূর করতে আপনার বিকল্প নেই। এখন আর রাগ করে থাকবেন না, আমিও থাকবো না কয়দিন ভাইয়ের পাশে, আপনিও মুখ ফিরিয়ে থাকবেন। এবার জঙ্কুকের কণ্ঠের নরম সুর পরিবর্তন হয়। সমস্যা কিংবা ঝামেলা যদি আমাকে নিয়ে হয়, আমি তো ক্ষমা টমা চাইবো না, জানেনই, অথবা আফসোসও করব না। আপনি কিসের আশায় রাগ করে থাকবেন? অন্তত যতদিন বেঁচে আছি এভাবেই চলতে হবে। তাই বলে তো আর চিরকাল রাগ করে থাকতে পারবেন না। তো কয়েক দিনের তো আগ পেজ কেমন, এখনই ঠিক হয়ে যান। যেখানে আমার অবস্থান তার পাশাপাশি কিছু না কিছু ক্ষয় হবেই, এটা আমার নিজস্বতা বলা চলে, মেনে নিন। আসি, ভালো থাকবেন। বাস স্ট্যান্ড গিয়ে 2টা টিকিট কাটলো ইউনো। 2টা সিট জুড়েই জঙ্কুক একা যায়, এটা তার পুরনো অভ্যাস। পেছনে চায়ের দোকান থেকে 2 কাপ চা কিনে খেলো 2 ভাই। 1 প্যাকেট সিগারেট কিনে নিল জঙ্কুক। ঘাড়ে গামছার সাথে ইয়ারফোন ঝুলছে। বাসে ওঠার আগে ইউনো জঙ্কুককে একটু অন্ধকারে নিয়ে গেল। এদিক ওদিক তাকিয়ে জঙ্কুকের হাতে চাদরের নিচে তার সেমি অটোমেটিক পিস্তলটা তুলে দিল। জঙ্কুক বিরক্ত হয়ে বলল, এই শালার কি দরকার? ও আমার হাতে থাকলেই তো পাপ কাজ হয়ে যাবে। তার চেয়ে বড় থাক, আমি বিপদ থেকে দূরে যাচ্ছি, তুমি থাকছো, এই মাল তোমার দরকার। চুপচাপ এটা প্যান্টের বেল্টের মধ্যে ভরে নে। আমার বাপ হওয়ার চেষ্টা করবি না, এটা তোকে পাপ কাজ করার জন্য দিচ্ছি না, বরং তোর সেলফ ডিফেন্সের জন্য দিচ্ছি। এই বাসেও তোর মৃত্যুর দুধ যেতে পারে। বাসে ঘুমিয়ে পড়িস না যেন। ইয়ারফোনের সাউন্ড কম রাখবি, আর পরীক্ষা শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই রওনা হয়ে যাবি। কথা শেষ হতে আবারও একটা ছোট্ট পকেট ছুরি এগিয়ে দিল ইউনো। এটা প্যান্টের পকেটে রাখ, ভালোভাবে পরীক্ষা দিস, আর কোনো চিন্তা মাথায় রাখার প্রয়োজন নেই। পরীক্ষা খারাপ হলে কিন্তু তোকে জানে মেরে ফেলবো, সুতরাং সম্পূর্ণ মনোযোগ পরীক্ষায় থাকবে। বাসের জানালা খোলা রাখবি না। আর টি-শার্টই বা পরেছিস কেন? ওটা সহ প্যান্ট খুলে ফেল, খুব গরম পড়েছে তো, পৌষ মাস বলে কথা, চারদিকে খুব গরম। জঙ্কুক হেসে ফেললো নির্লজ্জের মতো। জ্যাকেট আনিনি সাথে? আমার শীত লাগে না, জানোই তো। বোগামকে বলে দিয়েছি সবসময় পাশে থাকবে তোমার। মামাকে বলবে রাত বিরাতে যেন বাহিরে না থাকে। কথাটি বলে বাসে উঠে পড়ে জঙ্কুক। হঠাৎ করেই বাস থেকে নেমে দৌড়ে আসে, ভাই আমার কাছে লাইটার নাই, তোমার লাইটারটা দাও তো। ইউনো লাইটারটা বের করে পকেট থেকে, তবে হাতে দেয় না, জড়িয়ে ধরে জঙ্কুককে, বিদায় দেয়। খবরদার ঘুমিয়ে পড়বি না, চোখ কান খোলা রাখবি। জঙ্কুক হেসে ফেলে, দৌড়ে গিয়ে চলতি বাসে লাফিয়ে ওঠে। যতটা দূর পর্যন্ত বাস দেখা যাচ্ছিল ইউনো দাঁড়িয়ে দেখছিল। এই 2টা রাত তার তো কিছুতেই ঘুম আসবে না। জঙ্কুক যে তার প্রাণ। জঙ্কুক চলে যাচ্ছে 2 দিনের জন্য। এখন দেখার বিষয় হচ্ছে এই 2 দিনের মধ্যে তের সাথে কি ঘটে যায়। সো গাইস, নেক্সট পার্টেই লাস্ট পার্ট হবে ফ্ল্যাশব্যাকের। এত অধৈর্য হওয়ার কিছু নাই, ঈদ সামনে, আমি অনেক ব্যস্ত, তাই এর থেকে বড় ভিডিও বানাইতে পারলাম না। তো তোমরা সবাই আনন্দ করো ঈদের, আর স্টোরিটাও আনন্দ করো। ভালো লাগলে কমেন্টস করবে, লাইক করবে, যারা সাবস্ক্রাইব করো নাই করে দিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।